নমস্কার। ইউপিএসসি পরীক্ষার জন্য দ্য হিন্দু এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলোর আজকের বিশ্লেষণে আপনাদের স্বাগত। চলুন সরাসরি শুরু করা যাক। আজকের আলোচনাটাকে আমরা মূলত চারটে বড় ভাগে সাজিয়েছি: পলিটি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সামাজিক বিষয়। আর এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখব যে কাগজে কলমে নীতি আর মাঠের বাস্তবতার মধ্যে একটা টানাপোড়েন কিন্তু লেগেই আছে। আমরা শুরু করছি জিএস পেপার 2 এর দুটো খুব গুরুত্বপূর্ণ টপিক দিয়ে। একটার ফোকাস হলো আমাদের নির্বাচনী ব্যবস্থার অখণ্ডতা, আর অন্যটা জনসংখ্যার নীতিতে একটা বড়সড় পরিবর্তন নিয়ে। ভাবা যায়, মহারাষ্ট্রের ৬৯টা স্থানীয় আসনের মধ্যে ৬৮টাতেই প্রার্থীরা জিতে গেছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই সংখ্যাটা আমাদের তৃণমূল স্তরের গণতন্ত্রের স্বাস্থ্য নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দিচ্ছে। আর সে কারণে রাজ্য নির্বাচন কমিশন এখন তদন্ত করে দেখছে যে এর পেছনে কোনো রকম চাপ বা প্রলোভন কাজ করেছিল কিনা। আচ্ছা, এই দুটো কমিশনের মধ্যে ক্ষমতার যে একটা সাংবিধানিক ভাগ আছে সেটা বোঝা কিন্তু প্রিলিমসের জন্য খুবই জরুরি। দেখুন, ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই আর্টিকেল ৩২৪ এর অধীনে সংসদ আর রাজ্য বিধানসভার নির্বাচন করায়। অন্যদিকে রাজ্য নির্বাচন কমিশন বা এসইসি আর্টিকেল 423 এর অধীনে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার নির্বাচন দেখে। এই ক্ষমতার বিভাজনটা প্রায়শই পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে। নির্বাচনী ব্যবস্থার মতোই সময়ের সাথে সাথে কিন্তু জনসংখ্যা নীতিও বদলায়। আর তেলেঙ্গানায় ঠিক এটাই হয়েছে। সেখানকার সরকার স্থানীয় নির্বাচনে দাঁড়ানোর জন্য যে 2 সন্তানের নিয়মটা ছিল সেটা বাতিল করে দিয়েছে। এটা আসলে দেশের বদলানো জনসংখ্যার বাস্তবতাকে মেনে নেওয়ারই একটা প্রতিফলন। এখন প্রশ্ন হল, এই সিদ্ধান্তটা কেন নেওয়া হলো? কারণটা হল, তেলেঙ্গানার গ্রামের দিকে টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর কমে দাঁড়িয়েছে মাত্র 1.7-এ। এটা রিপ্লেসমেন্ট লেভেল, অর্থাৎ 2.1-এর থেকে অনেকটাই কম। এর মানে হল স্বাভাবিকভাবে জনসংখ্যা আর প্রতিস্থাপিত হচ্ছে না। এটা কিন্তু ভারতের জন্য একটা বড় জনসংখ্যাগত পরিবর্তনের দিকে ইঙ্গিত করছে। এবার চলুন জিএস পেপার 3 এর দিকে যাই। এখানে আমরা দুটো খবর দেখব, একটা পেনশন নিয়ে আর অন্যটা সেমিকন্ডাক্টর নিয়ে। আর এই দুটোই আমাদের দেশের গভীর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে আসছে। এই পেনশন সিস্টেমটা একটা বেশ জটিল ধাঁধার মতো। একদিকে আছে ওল্ড পেনশন স্কিম বা ওপিএস, যেটা সরকারের ওপর অসম্ভব আর্থিক চাপ তৈরি করে। আর একদিকে নিউ পেনশন স্কিম বা এনপিএস, যেটা পুরোপুরি বাজারের উপর নির্ভরশীল। তামিলনাড়ুর নতুন টিপিএস স্কিমটা এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা করছে, একটা মিডল পাথ বলতে পারে। কিন্তু এই মধ্যম পথেরও একটা বড়সড় দাম আছে। ট্যাক্স চালু করতে গেলে তামিলনাড়ু সরকারের এখনই প্রায় 13,000 কোটি টাকা বিনিয়োগ করতে হবে। মানে একদিকে জনকল্যাণ আর অন্যদিকে রাজ্যের আর্থিক স্বাস্থ্য, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন সেটা এখান থেকেই পরিষ্কার বোঝা যায়। অর্থনীতির আরেকটা দিকে, বিশেষ করে টেকনোলজি সেক্টরে একটা বড়সড় সংকট কিন্তু ঘনিয়ে আসছে। এই চার্টটা দেখুন, কি সাংঘাতিকভাবে বিশ্বজুড়ে মেমোরি চিপের দাম বাড়ছে। এটা কিন্তু ভারতের ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার যে স্বপ্ন, তাতে একটা বড় ধাক্কা দিতে পারে। তো এই সংকটের পেছনে কারণটা কি? কারণ হলো এই হাইপার স্কেলাররা, মানে ধরুন এআইয়ের জন্য যে বিশাল বিশাল ডেটা সেন্টারগুলো তৈরি হচ্ছে, তারা এত বিপুল পরিমাণে মেমোরি চিপ কিনে নিচ্ছে যে সাধারণ কনজিউমার মার্কেটে রীতিমতো আকাল দেখা দিয়েছে। এটা ভারতের প্রযুক্তিগত আত্মনির্ভরতার পথে একটা বড় চ্যালেঞ্জ। এবার একটু আন্তর্জাতিক সম্পর্ক আর সুরক্ষার দিকে নজর দেওয়া যাক। এখানে আমরা একটা মার্কিন সামরিক অভিযানের কথা জানব। আমাদের প্রতিবেশী দেশের অস্থিতিশীলতা নিয়ে আলোচনা করব, আর তার সাথে দেখব ভারতের দেশীয় প্রতিরক্ষা ক্ষেত্রে একটা বড় সাফল্যের কথা। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনরো ডকট্রিনের একটি ট্রাম্প সংযোজন। মানে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পেছনে যে ভাবনাটা কাজ করছে, সেটা এই উক্তি থেকে স্পষ্ট। ঐতিহাসিকভাবে মনরো ডকট্রিন ছিল লাতিন আমেরিকায় আমেরিকার প্রভাব খাটানোর একটা নীতি। এই নতুন পদক্ষেপটা আন্তর্জাতিক আইন আর সার্বভৌমত্বের ধারণাকেই সরাসরি চ্যালেঞ্জ করছে। আর এই ঘটনাটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন? কারণ ভেনেজুয়েলার কাছে বিশ্বের প্রায় 17% তেলের রিজার্ভ আছে। ফলে ভেনেজুয়েলা যদি অস্থিতিশীল হয়, তার সরাসরি প্রভাব পড়বে তেলের আন্তর্জাতিক বাজারে। আর ভারতের মতো তেল আমদানিকারক দেশের জন্য এটা একটা বিরাট চিন্তার কারণ। একদিকে যখন আমরা বাইরের দেশের হস্তক্ষেপের কথা বলছি, ঠিক তখনই দেখুন ভারত কিন্তু নিজের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দিকে এগোচ্ছে। সূর্যাস্ত্রের অন্তর্ভুক্তি এসে আত্মনির্ভরতারই একটা বড় উদাহরণ। কিন্তু প্রশ্ন হল, এই রকম একটা দেশীয় সিস্টেম এত তাড়াতাড়ি সেনাবাহিনীতে যোগ করা হলো কিভাবে? এর উত্তরটা হল ইমার্জেন্সি প্রকিউরমেন্ট বা ইপি পাওয়ার। এই বিশেষ ক্ষমতার মাধ্যমে ৩০০ কোটি টাকা পর্যন্ত কেনাকাটা কোনোরকম লাল ফিতের ফাঁস ছাড়াই খুব দ্রুত করা যায়।
বিশেষ করে যখন সীমান্তে উত্তেজনা থাকে তখন এই ক্ষমতাটা ভীষণ কাজে দেয়। আমাদের একদম পাশেই মায়ানমারে সেখানকার মিলিটারি জান্তা তাদের নির্বাচনী ব্যবস্থাকে নিজেদের সুবিধামতো বদলে ফেলার চেষ্টা করছে। ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম থেকে আনুপাতিক প্রতিনিধিত্বে যাওয়াটা আসলে নিজেদের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করার একটা চাল, আর এর সিধা আসর পড়বে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর এবং ভারতের অ্যাক্ট ইস্ট নীতির ওপরেও। আচ্ছা, এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা 3টি এমন খবর দেখব যেগুলোর মধ্যে একটা কমন থিম আছে, আর সেটা হলো কাগজে কলমে নীতি তো অনেক ভালো তৈরি হয়, কিন্তু মাঠে নেমে সেটাকে কার্যকর করার ক্ষেত্রে একটা বিশাল ফাঁক থেকে যায়। এই ফাঁকের একটা সাংঘাতিক উদাহরণ হল অ্যাসিড অ্যাটাক সংক্রান্ত মামলাগুলো। এনসিআরবি ডেটা দেখলে শিউরে উঠতে হয়। যেখানে 207টা কেস ফাইল হয়েছে, সেখানে সাজা হয়েছে মাত্র 16 জনের। ভাবুন একবার, 2013 সালে এত কড়া আইন আনার পরেও যদি এই অবস্থা হয়, তাহলে বোঝা যায় যে নীতি আর বাস্তবের মধ্যে ফারাকটা ঠিক কতটা। জনস্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু ছবিটা প্রায় একই রকম। ভারত 2025 সালের মধ্যে টিবি নির্মূল করার টার্গেট নিয়েছে, যেটা খুবই ভালো উদ্যোগ। কিন্তু আসল চ্যালেঞ্জটা হলো অভিবাসী শ্রমিকদের মতো মানুষদের কাছে পৌঁছানো। তারা কাজের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ান, ফলে স্বাস্থ্য ব্যবস্থার নজরের বাইরেই থেকে যান। তাদের ট্র্যাক করে চিকিৎসা নিশ্চিত না করতে পারলে এই লক্ষ্য পূরণ করা কিন্তু প্রায় অসম্ভব। ঠিক এই প্রশ্নটাই এখন অরুণাচল প্রদেশের কালাই 2 জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে উঠছে। একটা বড় প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র তো দেওয়া হলো, কিন্তু সেটা কি সত্যি সব দিক খতিয়ে দেখে দেওয়া হয়েছে, নাকি এটা শুধুমাত্র একটা নিয়ম রক্ষার ফর্ম্যালিটি? আর বিতর্কটা তৈরি হয়েছে ঠিক এই জায়গাটাতেই। যে প্রকল্পের এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বা ইআইএ রিপোর্ট তৈরি হলো, সেই রিপোর্টে একটা অতি বিপন্ন পাখি হোয়াইট বেলিড হেরনের কথাই উল্লেখ করা হলো না। যে প্রক্রিয়ার কাজই হলো পরিবেশ বাঁচানো, সেই প্রক্রিয়াতেই যদি সুরক্ষিত প্রজাতিকে এভাবে উপেক্ষা করা হয়, তাহলে পুরো সিস্টেমটার বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠবে। তাহলে দেখুন, আজকের পুরো আলোচনাটা কিন্তু একটা মূল প্রশ্নের চারপাশে ঘুরছে। বিশ্বব্যাপী অস্থিতিশীলতা আর দেশের ভেতরের এই বাস্তবায়নের ফাঁকগুলোর মধ্যে ভারত কিভাবে একই সাথে জনকল্যাণ, দেশের আর্থিক স্বাস্থ্য এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলোর মধ্যে একটা সঠিক ভারসাম্য খুঁজে পাবে। এই 3টি বিষয়ের মধ্যে যে একটা জটিল সম্পর্ক আছে, সেটা বুঝতে পারাটা শুধু পরীক্ষার জন্য নয়, দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা বোঝার জন্য কিন্তু খুব জরুরি।